আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিষয়টা চিঠিটার উপর যে আলোচনা আমি করতে চাই সেটা হলো এটি একটি আন্তর্জাতিক নথি হিসাবে, একটা আন্তর্জাতিক ডকুমেন্ট হিসাবে থাকবে, যা সরাসরি বাংলাদেশের রাজনীতি, নির্বাচন এবং গণতন্ত্রের সঙ্গে জড়িত। কারণ 23 ডিসেম্বর 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি শীর্ষ নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন। এই চিঠিটি কোনো সাধারণ কূটনৈতিক চিঠি নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। চিঠিতে তিনটি মূল উদ্বেগ তারা তুলে ধরেছেন। প্রথমত, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলেছেন, নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। দ্বিতীয়ত, মানবাধিকার ও জবাবদিহিতা। চিঠিতে জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি করে বলা হয়েছে, 2024 সালের জুলাই অগাস্টে প্রায় 1400 মানুষ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে ধারণা করা হয়। কংগ্রেস সদস্যরা স্পষ্টভাবে বলেছেন, এ ধরনের ঘটনার জন্য প্রকৃত জবাবদিহিতা না থাকলে গণতান্ত্রিক রূপান্তর বিশ্বাসযোগ্য হবে না। তার অর্থ হলো ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে এবং সেটার জন্য দায়ী ব্যক্তিবর্গের কথা এখানে উল্লেখ করা হয়েছে। সমষ্টিগতভাবে একটি রাজনৈতিক দলকে দায়ী করার বিরোধিতা এখানে উল্লেখ করা হয়েছে। আর তৃতীয়ত, এটি বলছিলাম, সমষ্টিগত শাস্তির প্রশ্নে তারা প্রশ্ন তুলেছেন। পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে তারা মনে করেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার, ব্যক্তিগত অপরাধ থাকলে ব্যক্তির বিচার হবে, কিন্তু পুরো দল বা মতাদর্শকে শাস্তি দেয়া গণতন্ত্রের সঙ্গে যায় না। এই চিঠিতে যুক্তরাষ্ট্র আরো বলেছে, বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার বেছে নেয়ার। তারা আশা প্রকাশ করেছেন, বর্তমান সরকার অথবা ভবিষ্যতের নির্বাচিত সরকার এই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করবে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ দিক তারা তুলে ধরেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছে এবং গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। অর্থাৎ এটি কোনো হুমকি নয়, বরং একটি কূটনৈতিক সতর্কবার্তা। আই রিপিট, এটি কোনো হুমকি নয়, এটি কূটনৈতিক সতর্কবার্তা, যেটাকে ডক্টর ইউনূসের মেনে না নেওয়ার কোনো উপায় নেই। আমার দৃষ্টিতে এই চিঠি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। এটাই উপেক্ষা করার মতো কোনো বিষয় নয়। এই ছিল আজকের এই চিঠি বিষয়ক আমার প্রতিবেদন আপনাদের জন্যে। আপনারা অনেকেই অনেক কথা আমাকে জানতে চাচ্ছেন। একজন বলেছেন ময়মনসিংহ দীপু হত্যার বিষয়ে কিছু বলেন। ময়মনসিংহ দীপু হত্যার বিষয়টি নিয়ে আমি এখানে কংগ্রেসম্যানের সাথে সেটা লাইভ ভিডিও ওনাকে প্রদর্শন করি, তা ওনার অফিসে বসে, এবং উনি 24 ঘন্টার ভিতরেই একটি প্রতিবাদ ওনার ওয়েব পেজে দিয়েছেন, যেটা আমি প্রকাশ করেছি এবং বাংলাদেশের গণমাধ্যম কিছু কিছু গণমাধ্যম সেটা প্রকাশ করেছে, এবং সেখানে তারা এই দীপুকে নির্মমভাবে হত্যা এবং পুড়িয়ে দেওয়া আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। ভাই, এ চিঠির আবেদন শুনবে না, কারণ এটা ট্রাম্পের আবেদন না, তাই এটা শুনবে না। যে যারা চিঠি লিখেছেন তারা আমেরিকার খুব গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল এলিমেন্ট। সেটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র একটি চেক অ্যান্ড ব্যালেন্স কান্ট্রি। সেখানে যেমন রাষ্ট্রের প্রধান ব্যক্তি যেরকম ক্ষমতা প্রয়োগ করেন, তা ওনাকে আবার এখানে কংগ্রেসরাও সেই রকম ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যেটা আন্তর্জাতিক কমিটি, ফরেন অ্যাফেয়ার্স কমিটি, যারা বাংলাদেশ এই দক্ষিণ এশিয়া বিষয়ক সিদ্ধান্তগুলো নেন, সেখানে কি হবে না হবে, তারা এই চিঠি লিখেছেন। এবং এটা খুবই একটি, আমি বলবো, এটা এরকম স্ট্রং চিঠি এমনকি গত 15 বৎসরের কোন সরকার এই ধরনের সরাসরি চিঠির কথা বলা তারা শুনেননি। এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে
আমাদের পররাষ্ট্র দপ্তর সহ অন্যান্য আন্তর্জাতিক কিছু কিছু সংস্থা 2018-2024 নির্বাচনকে আমরা নিরপেক্ষ বলিনি বলেই এটা টিকেনি, এরকম একটা ভাব নিয়ে বলেছেন। অতএব আপনি ওই পথে গেলে ওইটা ধোপে টিকবে না, ওই নির্বাচন হবে না। অতএব ওই নির্বাচনের, এই ধরনের নির্বাচনে আপনি যদি করতে চান তাহলে সেই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে না। মাসুদ লিখেছেন, ভাই অনেকদিন পরে আপনাকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি প্রতিনিয়তই আসার চেষ্টা করি। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং আপাতত সেখানে না হওয়ার কারণে আপনি সেখান থেকে আমাকে লাইভে দেখছেন না, তবে যখনই শুরু হবে তখনই আবারও সেখান থেকে লাইভে দেখবেন। নিয়ত বাংলাদেশকে পুনরুদ্ধার করার কাজে আমি নিয়োজিত। আমার চেষ্টা করব মাঝে মাঝে এভাবে লাইভে এসে আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি কিছুই করতে পারলেন না, স্টেট ডিপার্টমেন্ট আপনাকে পাত্তা দেয় না। ধন্যবাদ। হ্যাঁ, স্টেট ডিপার্টমেন্ট আমাকে পাত্তা দিচ্ছে না। আপনি যেহেতু এটা ভালো করে জেনে গেছেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা বলার জন্যে। চেষ্টা করুন আপনি নিজে পারেন কিনা সেখানে কোনো প্রশ্ন করতে। আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে না? এই যে চিঠি, এই চিঠিতে আমি আবারও সেখানে ফিরে যাই। এই চিঠিতে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে আমরা উদ্বিগ্ন যে সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু রাখে, তাহলে এ সকল লক্ষ্য অর্জন করা যাবে না। এই চিঠিতে তারা প্রথম যেটা বলেছে যে হ্যালো, আপনাকে সালাম, আপনাকে শুভেচ্ছা, আপনি একটা ইলেকশন করবেন, খুব ভালো কথা, নির্বাচন সব ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত করবেন, সেটাও ভালো কথা, কিন্তু আপনি যে নির্বাচন করবেন সেই আমরা বলছি যে আমরা উদ্বিগ্ন যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, তার অর্থ হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অর্থাৎ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ, কার্যত নিষিদ্ধ। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। অতএব এইটা বন্ধ রেখে এবং এই ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ত্রুটিপূর্ণ বিচার করে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে মনে করে যে ফেব্রুয়ারিতে প্রকাশিত যে বিষয়গুলো করা উচিত সেটা হলো বাংলাদেশের সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত যারা করেছে সকল নীতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছে, এবং জনগণের অধিকার রয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করা, যেখানে সকল রাজনৈতিক দল, যেটাকে ইংলিশে ওরা সবসময় বলে ইনক্লুসিভ, সকল রাজনৈতিক দলের অংশ নিতে পারবে জনগণের কণ্ঠ করা। অতএব যেটা বলছিলেন আপনি ভাই, অনেক কিছু দিন পরে দেখলাম হ্যাঁ যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এটার উত্তরে এই ছিল আমার এই প্রশ্নের উত্তরে এই ছিল আমার উত্তর। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পারিবারিকভাবে একটি রাজনৈতিক দলের সাথে ওনার যে সুসম্পর্ক ছিল সেই সময়টুকু এখন নেই। তবে আশা করছি ভবিষ্যতে যে কোনো সময় ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ বিষয়ে যে চিঠি লিখেছে এটা খুব সাধারণ একটি চিঠি নয়। আপনাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির কাজ করার জন্যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক পাশে চাই। অবশ্যই সবসময় আমরা বাংলাদেশের পক্ষে, আমি নিরপেক্ষ নই, আমি ৭১-এর পক্ষে, আমি বঙ্গবন্ধুর পক্ষে, আমি জয় বাংলার পক্ষের লোক, এবং বাংলাদেশে আমি ৩২ নম্বরের পক্ষের লোক। অতএব বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য সবসময় সর্বদাই আমাকে শুধু পাশে পাবেন না, এবং আপনারাও আমার পাশে থাকবেন সেই আশাই করছি। আমি কোনো নিরপেক্ষ মানুষ নই, আমি বাংলাদেশের মানুষ। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দীপু হত্যার কারণে বিশ্বে বাংলাদেশের বর্তমান সরকারের ভাবমূর্তি একেবারেই উন্মোচিত যে এটা একটি মানুষ হত্যাকারী সরকার।
এবং সেই সাথে রাজনৈতিক দল নিষিদ্ধ করে নির্বাচন করার জন্য যুক্তরাষ্ট্র যে পক্ষ থেকে যে চিঠিগুলো, সেটাতে উন্মোচিত হয়ে গেল যে এই সরকার আসলে কোনো নিরপেক্ষ কোনো সরকার নয়। এমনকি ডক্টর ইউনুস যে বিষয়টা বললেন যে ভোট দেওয়ার জন্য উনি নিরপেক্ষতা সেখানেও হারিয়েছেন। তার পূর্বে বাংলাদেশের ৭১-এর রাজনৈতিক ইতিহাস, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস, আওয়ামী লীগকে অস্বীকার করে বাংলাদেশের কোনো নির্বাচনকে সামনে রেখে যে কাজ চালিয়ে যাচ্ছেন, সেই কাজটা হয়তোবা আমেরিকার এই চিঠির পর ডক্টর ইউনুসকে আসলেই আর কোনো উপায় আমি দেখছি না এটা না মেনে চলার। স্যার, আপনি গভীরভাবে শক্তভাবে স্টেট ডিপার্টমেন্টকে প্রশ্ন করেন, পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন করেন, বর্তমান বাংলাদেশকে তুলে ধরবেন। অনেক নিপীড়ন হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে। অবশ্যই বর্তমানে আবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং বন্ধ রয়েছে, সেটা আবার যখন খুলবে তখন আমি অবশ্যই সেখানে নিয়মিত উপস্থিত থাকব এবং আপনাদের বাংলাদেশের সমস্ত বিষয়গুলো প্রতিদিন তুলে ধরব। কিন্তু আমি লিখে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, সবসময় আপনাদের বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনাকে আসবেন? আচ্ছা, বিষয়টা হলো কেউ পালিয়ে নাই। আপনি যদি আপনার জীবন রক্ষা করতে না পারেন তাহলে আপনি তো রাজনীতি করতে পারবেন না, তাই না? যিনি প্রশ্ন করছেন 4145 দেখি 4145, হ্যাঁ। আপনি এর আগে বলছেন যে আমি কিছুই করতে পারলাম না, এখন বলছেন পালা। এইসব হলো আপনি বাংলাদেশ বিরোধী একটি লোক। আপনারা যারা একসাথে আছেন ওনাকে লক্ষ্য রাখবেন, যে প্রশ্ন করছেন উনি নিশ্চয়ই এই জঙ্গিবাদের পক্ষে। এবং বাংলাদেশে যে ডক্টর ইউনুস সকল মানুষকে জিম্মি করে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে তুলে ধরেছে বিশ্বের কাছে। দীপুর মতন একজন সাধারণ নাগরিককে পুড়িয়ে মারার পরেও তার মায়া কান্না হলো যে একটি অসভ্য অশ্লীল গালিবাজ, যার রাজনৈতিক কোনো পরিচয় নেই, তাকে তা নিজেরই মেটিকুলাসলি ডিজাইন করে হত্যা করে তার জন্যে বাংলাদেশের করের যেই দীপু চাকরি করে করদাতা হিসাবে তার টাকা ব্যবহার করে তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে, মৃত লাশকে সিঙ্গাপুরে পাঠিয়ে সেখান থেকে ফিরে এনে বাংলাদেশ সরকারের টাকায় মাদ্রাসার সারা বাংলাদেশের মাদ্রাসার সকল ছাত্রদেরকে উপস্থিত রেখে সেখানে মায়া কান্না করা, অথচ দীপুর জন্য তার কোনো কান্না হয়নি। এই ব্যবস্থার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, সেটাই তো আমাদের মৌলিক চিন্তা। শেখ হাসিনা কেন? বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশকে ৭১-এর স্বাধীনতার পরাজিত শক্তিদের যারা এখন বেদখল করে রেখেছেন তাদের হাত থেকে পুনরুদ্ধার করবে। এই চিঠি না মানলে ইউনুসের কি হতে পারে ভাই জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চিঠির মানা না মানা, দেখুন আন্তর্জাতিক বিষয়গুলো এরকম, কার সাথে কার সম্পর্ক ভালো থাকবে না থাকবে এই বিষয়গুলো জড়িয়ে যায়। যেমন আমি উদাহরণ দিই, বাংলাদেশে খুব সাধারণতই ভারতের বিরুদ্ধে মিছিল হয়, সেভেন সিস্টার দখল হয়, ভারতের বিভিন্ন সরকারি তথা আমি বলবো যে তাদের কূটনৈতিক অফিসগুলো এবং দূতাবাসগুলো আক্রমণ হয়। কিন্তু সেই একই কারণে ইউরোপ বা আমেরিকার কোনো রাষ্ট্র দূতের বাসা বা অফিস তারা আক্রমণ করার দুঃসাহস দেখায় না, কারণ তখন তারা হারে হারে টের পাবে যে এই দুষ্কৃতিকারীরা যারা দূতাবাসে আক্রমণ করে তাদের কি ধরনের জঘন্যতম শাস্তি হয়। ভারত যেহেতু পরীক্ষিত বন্ধু, অতএব সেই হিসাবে আমরা পাকিস্তানের ভিতর থেকে ভারতে কেউ আক্রমণ করলে ভারত কিন্তু ২৪ ঘন্টার ভিতরেই পাকিস্তানের ভেতরে বোমা ফেলে এবং আক্রমণ করে। সেটা কিন্তু বাংলাদেশের বিষয়ে তারা করছে না, কারণ বাংলাদেশের এই ভূখণ্ডের সাথে ভারতের হাজার হাজার বছরের কৃষ্টির এবং রাজনৈতিক ইতিহাস জড়িত। অতএব এই চিঠি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে ডক্টর ইউনুসকে শুধু জোরপূর্বক একটি নির্বাচন করে দিলেই হবে না, সেখানে ইনক্লুসিভ নির্বাচন। এবং এই চিঠির ভিতরে অন্ততপক্ষে ৩ বার উল্লেখ করা হয়েছে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ, তাদেরকে উন্মুক্ত করে দিতে হবে। অতএব এখানে আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কোন রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ? বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। অতএব এখানে বুঝতে হবে তারা কি বলতে চাচ্ছে। জয় বাংলা।
আপনারা আমার কথাগুলো স্পষ্ট শুনছেন বলে আশা করছি, এবং আপনারা আমার এই লাইভটুকু একটু শেয়ার করে দেবেন যাতে অন্যান্য মানুষেরা শুনতে পায়, কারণ অনেক আগ্রহ ভরে অনেকে অপেক্ষা করেন। আমি জানি আমি অনেক সময় সুযোগ করে আপনাদের সামনে আসতে পারি না, কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম সেই বিষয়টা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বিদেশ বিষয়ক কমিটি একটি চিঠি দিয়েছে আজকে 23 ভবিষ্যতে প্রতিনিয়তই আমি যে কাজটুকু করে যাচ্ছি বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য, সেই কাজটুকু, সেই কর্মসূচিটুকু আমি চালিয়ে যাব এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, এবং আগামীকালকে বাংলাদেশে বড়দিনের উৎসব পালিত হবে আমাদের এখানে। আগামী পরশুদিন, একই 25 তারিখের কথা বলছি। সবাইকে বড়দিনের শুভেচ্ছা যারা পালন করেন। তাছাড়া আপনারা যারা গত 14, 15, 16 মাস ধরে নিজ বাড়িতে থাকতে পারছেন না, তাদের সকলের প্রতি আমাদের সহমর্মিতা রইল। দীপু ও দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীপু দাসের পরিবারের কাছে গিয়ে করজোড়ে ক্ষমা এবং জাতির যে এই কলঙ্ককে মোছার জন্য সকল সরকারি দায়িত্ব পালনের জন্য আমি বিশেষভাবে দাবি জানিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। যিনি বললেন যে রূপা বর্মন, আপনার কথা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় আমাদের খুব মনে রাখতে হবে, এই বিষয়টা একটু শেয়ার করি, আমি শেষ করব। 71-এর যে ইতিহাস, সেখানে 71 সনে বাংলাদেশের মুজিব নগর সরকারের নেতৃত্বে মুক্তিবাহিনী বাংলাদেশকে মুক্ত করার জন্যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় 9 মাস ব্যাপী। সেখানে আমাদেরকে অর্থনৈতিকভাবে বলুন, ট্রেনিং দিয়ে বলুন, এবং জায়গা দিয়ে বলুন, সহযোগিতা করেছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের ভেতরে, তৎকালীন পূর্ব পাকিস্তানের ভেতরে তাদের সৈনিকদের ততক্ষণ পর্যন্ত পাঠাননি যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে। আপনারা জানেন 3রা ডিসেম্বরের পর পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে দিল্লির দিকে আক্রমণ করে। যেহেতু তারা ভারত ইতিমধ্যে পাকিস্তান দ্বারা আক্রমণিত হয়, অর্থাৎ অ্যাগ্রেসর হিসাবে পাকিস্তানকে পৃথিবীর বুকে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন প্রমাণ করতে পারলেন যে দেখো আমাদেরকে তারা আক্রমণ করেছে, তো উই হ্যাভ রাইট টু প্রোটেক্ট আওয়ারসেলফ, আমরা আমাদেরকে রক্ষা করতে হবে, তখন তারা কিন্তু পশ্চিম পাকিস্তানে রিটালিয়েট না করে তারা যেটাকে পাকিস্তান বলে পূর্ব পাকিস্তান, অথচ ইতিমধ্যে এটা বাংলাদেশ, সেই বাংলাদেশে ভারতের সৈন্য ভারতের নেতৃত্বে গমন করে, এবং পাকিস্তানি 93,000 সৈনিক ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল অরোরার কাছে দলিল সাইন করে বিনা শর্তে আত্মসমর্পণ করেন, এবং সেখানে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সমস্ত জায়গায় ভারতের হাতে তুলে দেওয়া হয়। এখন এই অর্বাচীন যে সরকার এবং তার তাবেদারি যে গোষ্ঠীগুলো রয়েছে, তারা যেভাবে বলছে যে আমাদের প্রথম স্বাধীনতা 1947 এবং দ্বিতীয় স্বাধীনতা 5ই অগস্ট 2024, যদি 71 না থাকে তাহলে কিন্তু এই জায়গাটুকু ভারতের কিন্তু পাকিস্তানের কাছ থেকে দখল নিয়েছিল। যেরকম সোভিয়েত ইউনিয়ন, জাপান বলছি, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি দখল করে আজও সেখানে দখল তারা রেখেছে। অতএব 71-এর ইতিহাসকে যদি আমরা মুছে দেই তাহলে কিন্তু সেখানে বাংলাদেশ নামক কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে এটা বেদখল হয়ে যাবে, এবং সেটা আমাদের বন্ধুরাষ্ট্র ভারত কখনোই করছে না, করবে না, সেটাই আমরা দৃঢ় বিশ্বাস করি। 71-এর মতন তারা আমাদেরকে সহযোগিতা করবে যাতে করে এই অঞ্চলে আমরা 71-এর যে চেতনা সেটাকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু এই উস্কানিমূলক যারা উস্কাচ্ছে বাংলাদেশ থেকে, যে 71 বলতে কিছু ছিল না, এটা ভারতের যুদ্ধ পাকিস্তানের সাথে, তাহলে তো পাকিস্তান হেরে গেছে এবং ভারত এই জায়গাটা তাদের হিসাবে দখলে থাকার কথা। কিন্তু তারা বাংলাদেশের মুজিবনগর সরকারকে ডেকে তাদের সাথে একত্রিত হয়ে এই দেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়ার অর্থ এই নয়, এটা লিখিত চুক্তি থাকতে হবে না। এই সহযোগিতার মৌলিক কারণ যাতে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কার্যক্রম না চলতে পারে,
এবং নিরপেক্ষভাবে বা বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে থাকবে, সেই সকল মৌলিক বিষয়গুলো যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে ভারত নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে আমাদের ইতিহাস আমরাই যদি অস্বীকার করি, আমরাই যদি বলি এটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, ভারতের শত্রুতা ছিল পাকিস্তানের বিরুদ্ধে, তাহলে ভারতের কাছে তো তারা নিঃশর্তে আত্মসমর্পণ করেছে এই পুরো অঞ্চল নিয়ে, সেটা তো হলে আমাদের বাংলাদেশের অস্তিত্বই আর থাকতে পারে না। অতএব এই বিষয়গুলো আপনাদের স্মরণে রাখতে হবে। নির্বাচন যদি হয়, যারা এই ধরনের ৭১কে মুছে দিতে চায় বা তাদের প্রতি আপনাদের ঘৃণা, আপনারা যাতে কোনো ক্রমেই তাদের কোনো প্রলোভনে, এমনকি তারা শক্তি প্রয়োগ করলেও তাদেরকে প্রতিহত করতে হবে এবং কোনো ভোট যেতে তাদের ভোটে না যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করি মার্কিন যুক্তরাষ্ট্রের এই চিঠি পাওয়ার পর ডক্টর ইউনূসের অবশ্যই যে কাজটা প্রথমত করা উচিত সেটা হলো, যেহেতু উনি প্রতিটি নিয়ম নীতি ভেঙেছেন ইতিমধ্যে, যে উনি নিরপেক্ষ নন, ওনার নির্দিষ্ট একটা রাজনৈতিক গোষ্ঠী রয়েছে যাদেরকে উনি সরকারে রেখেছেন, এবং আরও একটা বিষয় রয়েছে যে গত ২৪ ঘন্টা আগে দেখা গেল যে উনি হাঁ ভোটের জন্য আহ্বান করছেন। অতএব উনি হাঁ ভোটের জন্য আহ্বান করতে পারেন না ওনার নিরপেক্ষতা বজায় রাখতে হলে। অতএব যত দ্রুততম সময়ে উনি যদি সরকার থেকে সরে গিয়ে, ইতিমধ্যে যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করেছে, অতএব সেই সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করে উনি যদি চলে যান, তারপর ওনার বিচার এই সকল বিষয় পরবর্তীতে, তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হলে, সেখানে যেই দলই জয়লাভ করে আসবে তারাই ভবিষ্যতের বাংলাদেশ চালানোর অধিকার রাখে। এটাই আমার মৌলিক কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা এবং ইউনূসের চিঠির জবাব দিয়েছে কিনা এবং কি জবাব দিয়েছে পরবর্তীতে আমাদের সেটা জানার কোনো উপায় আছে কিনা আপনার কাছে জানতে চাই। অবশ্যই ইউনূস যখন এই চিঠির জবাব দিবে কি দিবে না, সেটা আমি আপনাদেরকে কথা দিতে পারি, সেসব তথ্য আমি সংগ্রহ করার উপায় রয়েছে এবং আপনাদের সামনে সেটা নিয়ে আমি আবার উপস্থিত হব।